আসসালামু আলাইকুম এবং আদাব। আজ আসলে মনটা খুব ভালো নেই। সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে হঠাৎ করেই একটা স্ট্যাটাস দেখলাম। আব্দুল্লাহ আল মামুন তপন আর নেই। ওর একটা ছবি দেওয়া। তপনের এক ক্লাস ফ্রেন্ড স্ট্যাটাসটা দিয়েছে। তো তখন থেকেই আসলে সারাদিনই খুব মন খারাপ। কারণ এই ছেলেটাকে আমি চিনি, তাও ৮-৯ বছর হয়ে গেছে। বেসিক্যালি ওরই একজন বন্ধু আমার খুব ক্লোজ ছিল, আজাদ। তো আজাদের মাধ্যমে ওর সাথে পরিচয়, পরবর্তীতে ওর সাথে বেশ কিছু কাজ করেছি। স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের খুব স্ট্রং একটা ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ করত। ওর আরেকটা বন্ধু ছিল জুয়েল। জুয়েলও হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। মামুনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল কয়েক বছর আগে। তো ওর অপারেশন করেছিল ঢাকা মেডিকেল কলেজের থোরাসিক সার্জন আমার বন্ধু কামরুল। তো আমাকে বললো, মিল্টন ভাই, প্রফেসর কামরুলকে একটু বলে দেন। তো আমি কামরুলকে ফোন করে বললাম, আমার ছোট ভাইকে অপারেশন করে দিস। অ্যান্ড এভরিথিং ওয়েন্ট ওয়েল। তারপরে তো অপারেশনের পরে ক্যান্সারের ট্রিটমেন্ট চললো, কিছুদিন ভালো থাকলো। রিসেন্টলি আবার তার লিভারে মেটাস্টেসিস ধরা পড়লো। মানে মূল ফুসফুসের জায়গা থেকে লিভারে ছড়িয়ে গেছে। ওর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে সে ওর হেলথ আপডেটগুলো আমাদের দিত, ওর বন্ধুদের দিত। তো আমিও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম। তো মাঝে মধ্যে ফেসবুকে চ্যাট করতাম। তো বলতো, মিল্টন ভাই, আমার চোখে দেখতে অসুবিধা হয়, আপনি ফোন করেন। ফোন করতাম, কথা হতো। তো শেষ দিকে সে খুব অসুস্থ হয়ে ঘন ঘন হাসপাতালে যাওয়া শুরু করলো, এবং গত মাসেই বোধহয় তার ইন্টারনাল ব্লিডিং শুরু হলো। তো একজন ডাক্তার হিসেবে যে সামান্য অভিজ্ঞতা আছে, এবং আমি আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয় 11 মাস ক্যান্সারের সাথে লড়াই করে মারা গিয়েছিল, আমার হাতেই তিনি মারা গিয়েছিলেন। তো এই জন্য আমি স্টেজগুলো জানি। তো যখন বলল যে ওর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, তখন আমার বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো। হি ইজ কাউন্টিং হিজ ডেজ। একবার মনে হলো যে ফোন করে বলি যে মামুন, কিন্তু সাহসে কুলায়নি। মামুন মানে আইটি রিলেটেড কাজ খুব ভালো করতো, এবং আমার অনেক আইটি রিলেটেড অ্যাডভাইস মামুনের কাছে পাওয়া। এবং যখন যা বলছে, এই অসুস্থ শরীরেও যদি বলতাম, মামুন এটা কিভাবে করব, মিল্টন ভাই আমি করে দিচ্ছি। এবং মামুনের একটা বই আমি চুরি করেছিলাম, এখন আমার খারাপ লাগতেছে। এই যে এই বইটা, আলোকচিত্রে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর উপরে খুব দুর্লভ অসংখ্য ফটো আছে, এবং এই বইটা করার ব্যাপারে যে রিসার্চ ওয়ার্কটা এবং কালেকশন, এটা মামুনের করা, দুজন মিলে করেছিল। মামুন আমাকে বইটা দেখতে দিয়েছিল, বেসিক্যালি ওই আজাদকে দিয়েছিল। তো আমাকে দেখতে দিয়েছিল, কিন্তু নেওয়া যাবে না। আমি এই সুযোগ হাতছাড়া করি না, আমি এটা সোজা নিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসি। কিন্তু আজকে খুব কষ্ট লাগতেছে, বিশেষ করে যারা আমার চাইতে বয়সে ছোট, তারা যদি এইভাবে অল্প বয়সে হঠাৎ মারা যায়, তাহলে খুব কষ্ট লাগে। ওর বউ ওকে নিয়ে হসপিটালে যেত। ক্যান্সার রোগী শুধু একা কষ্ট পায় না, পুরো পরিবারকে নিয়েই তারা সাফার করে। কিন্তু মামুন খুব সংবেদনশীল একটা ছেলে ছিল। তার রাজনৈতিক প্রজ্ঞা, নিবেদন এর বাইরেও সে মাঝে মধ্যে দেখলাম ফেসবুকে কবিতা দিত। সে কবি ছিল এটা আমি জানি না, কিন্তু আজকে তার ফেসবুক আমি ঘাঁটতে গিয়ে বেশ কিছু কবিতা পেলাম। এবং সে যে ক্যান্সারে ভুগছে, একা চলে যাবে, দীর্ঘদিন ভুগে একজন ক্যান্সার রোগী যখন মেনে নেয় যে মৃত্যু অনিবার্য, এবং সে তখন নিজেকে তৈরি করে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হয়। তো সেই ফিলিংসের জায়গা থেকে সে কবিতা লিখত। ঈদের আগে মানে মামুনের
এত হসপিটালাইজেশন, এবং লাস্টে তো ওর চাকরিটাও সে কন্টিনিউ করতে পারে নাই। তো ন্যাচারালি ফিনান্সিয়াল একটা স্ট্রেস ছিল। তার বন্ধুরা, আমি দেখেছি যে অধিকাংশ বন্ধু তাকে খুব হেল্প করেছে, এবং আমাকে মাঝে মধ্যে গল্প করতো ফোন করে, কে কি করছে, কার কাছে কি এক্সপেকটেশন ছিল, কোনটা হয় নাই, অনেক গল্প করছে। এবং ঈদের আগে হঠাৎ আমি ফোন করলাম, কিন্তু ফোনটা সে ছাড়ে না, তার অনেক 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 গল্প। আমার খুব ইচ্ছে ছিল যে ওকে আমি একটু হেল্প করি অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি, কিন্তু গত এই 1.5 বছর ধরে তো বেসিক্যালি চেনা অচেনা তৃণমূলের নেতাকর্মীদের নিয়েই আছি। তারপরেও ঈদের আগে মনে হলো, আমি বললাম যে মামুন, আমি একটা ছোট্ট গিফট পাঠাই, তুমি মাইন্ড করো না। তো বললো, মিল্টন ভাই, আমার খুব উপকার হলো, এটা আপনি পাঠাইলে খুব উপকার হলো। তো আমি সামান্য গিফট পাঠালাম, কিন্তু মনে ওই কুডাকটা ছিল যে যে কোনো দিন শুনবো মামুন আর নেই। কিন্তু তারপরেও হয়তো আরো কয়েক সপ্তাহ কয়েক মাস হতে পারতো, কিন্তু ব্লিডিং এর যে স্টেজে গেছে তাতে আসলে এভাবেই চলে যাওয়ার কথা। যাবার আগে মামুন নিজের দুঃখ কষ্ট নিয়ে একটা গান লিখেছিল, এবং গানটা সে তার আরেক বন্ধু, সিডনির বিশিষ্ট সঙ্গীতজ্ঞ তানিম হায়াত খান রাজীব, তাকে বলেছিল সুর করে গানটা প্রডিউস করতে। এবং শেষ দিকে সে মনে করিয়ে দিয়েছিল গানটা কি হয়েছে, যদি গানটা না করে তাহলে মৃত্যুর পরে যেন গানটা রিলিজ না করে। তো তানিম খুব তাড়াহুড়া করে একদম কুইকেস্ট টাইমে গানটা রিলিজ করেছে, এবং মামুন গানটা শুনে গিয়েছিল। এবং মামুন খুব শক্ত স্বভাবের, মানে মৃত্যুর এত কাছাকাছি দাঁড়িয়েও তার চোখে, তার ছবিগুলোর দিকে তাকালে মনে হয় যে বেঁচে থাকার তীব্র আকুতি, তার কবিতায় সেই কথা। কিন্তু সে যখন কথা বলতো মনে হতো না যে ক্যান্সার আক্রান্ত একদম মৃত্যু পথযাত্রী একটা যুবক। কিন্তু এই গানটা সে মৃত্যুর ঠিক আগে আগে হেডফোন দিয়ে শুনে সে অঝোর ধারায় কেঁদেছিল। গানটা শিরোনাম দিয়েছে একা। আমি গানটা শুনলাম, এটা খুবই টাচ করে। তো আজকে মামুনের কথা আমার মনে হলো যে এই কষ্টটা একা নেওয়া যাচ্ছে না, আমরা সবাই মিলে শেয়ার করি। মামুনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। তার আরো ছোট দুটো মেয়ে ছিল, তারাও এই এক ধরনের ক্যান্সারে মারা গেছে। তার স্ত্রী এবং তার একটা মেয়ে রয়ে গেছে, তাদের জন্য দোয়া করবেন। মামুন আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে। আমার দর্শক বন্ধুদের জন্য মামুনের লেখা গানটা দিয়েই আমি এই স্মরণের, এই ভালোবাসা জানানোর পর্বটা শেষ করছি। গোপন কিছু আমি রাখিনি বুকে, স্বপ্নে রাখিনি ছলনা মনে, লোভে ধরত চাহিনি কভু, আছে দুই নয়নে অশ্রু শুধু, গোপন কিছু আমি রাখিনি বুকে, স্বপ্নে রাখিনি ছলনা মনে।
পথে যেন ভুলে থাকা বেদনা হৃদয়ে কষ্টে বাধা স্মৃতি সেই ছায়া পথে যেন ভুলে থাকা হারিয়েছে বন্ধু হারিয়েছে হাসি ও হারিয়েছে বন্ধু হারিয়েছে হাসি পথ শেষে আমি শুধু একা বসে আছি একা বসে আমি আছি পরাজয় জেনেও তবু যুদ্ধ লড়ি তোমার ভালোবাসায় আছে বেঁচে থাকার কিছু পরাজয় জেনেও তবু যুদ্ধ লড়ি তোমার ভালোবাসায় আছে বেঁচে থাকার কিছু জয় ছিল না না অভিমান জয় ছিল না না অভিমান ছিল শুধু প্রাণ পূজা সেই সে তপন সেই সে তপন গোপন কিছু আমি রাখিনি বুকে স্বপ্নে রাখিনি ছলনা মনে লোভে রত চাহিনি কভু আছে দুই নয়নে অশ্রু শুধু গোপন কিছু আমি রাখিনি বুকে স্বপ্নে রাখিনি ছলনা